শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, মহান ভাষা আন্দোলনে সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং কথা সাহিত্যিক আহমদ মোস্তফা কামালের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা ও শিল্পকর্ম প্রদর্শনী সময়সূচি। ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ঢালি আল মামুনের শিল্পকর্ম প্রদর্শনী টাইম, কোইন্সিডেন্স অ্যান্ড হিস্ট্রি। চিত্রকর্ম, ভাস্কর্য, স্থাপনা ও চিত্রকল্প সহ এতে 11টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী খোলা থাকছে 19 মার্চ পর্যন্ত। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শিত হচ্ছে জিহান করিম ও শিমুল সাহার যৌথ শিল্পকর্ম প্রদর্শনী ফ্র্যাগমেন্টস অব দ্য আন্থ্রোপোসিন। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। ধানমন্ডির ইএমকে সেন্টারের মাইডাস সেন্টারে প্রদর্শিত হচ্ছে সাইদা কামালের নবম একক চিত্রকলা প্রদর্শনী কত অজানারে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2016। অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমির প্রকাশিত বইসমূহ 30% এবং অন্যান্য প্রকাশনীর বইসমূহ 25% কমিশনে পাঠকরা কিনতে পারবেন। অমর একুশে গ্রন্থমেলা প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। অমর একুশে গ্রন্থমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। শুভ সন্ধ্যার এবারের আয়োজন এনটিভি হাইলাইটস। এবারে জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:30টায় থাকছে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় অনুষ্ঠান বই বসন্তে। সন্ধ্যা 6:45 দেখবেন হাসান ইউসুফ খানের প্রযোজনায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা ভাষা বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বর্ণমালার সাথে। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 দেখবেন পান্থ শাহরিয়ারের রচনায় নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দী। আমি বাড়িতে থাকলে কি বাবার এই অ্যাক্সিডেন্টটা ঘটতো না? আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছি না। কেন কথা বলতে চাইছো না? রাত 11:30 দেখবেন মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস 44। আপনার আসতে অসুবিধা হয়েছে? না, আমার কেন সমস্যা হবে? আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু আপনার কেন এই অবস্থা? মানে ঘেমে ঘেমে একদম যাচ্ছে তাই। রাত 12টায় থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2016। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি কথা সাহিত্যিক আহমদ মোস্তফা কামাল। এবারের মেলায় তার রচিত বই সম্পর্কে জানতে চলুন কথা বলি কথা সাহিত্যিক আহমদ মোস্তফা কামালের সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। নতুন বই এসেছে আপনার এবারের বইয়ের মেলায়, নিশ্চয়ই অনেক বেশি প্রত্যাশা এবং অনেক বেশি স্বপ্ন জড়িয়ে আছে। তো এবারে কি গল্পের বই এসছে? হ্যাঁ, গল্পের বই এসেছে। গল্পের বইটার নাম কি? এটার নাম হচ্ছে কোথাও এখনো মায়া রহিয়া গেল। সুন্দর একটি নাম। কি ধরনের গল্প আছে বইটিতে?
গল্প আমি তো নানা ধরনের গল্প লিখি, অনেক দিন ধরেই গল্প লিখছি, উপন্যাস লিখছি। তো আমি সাধারণত যেটা হয় যে আমাদের যে সামাজিক এবং পারিবারিক জীবন, ব্যক্তির যে ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং নানা ঘটনায়, সামাজিক এবং রাজনৈতিক নানা ঘটনায় যে একজন মানুষের জীবন কিভাবে পরিবর্তিত হয়ে যায়, কিভাবে তার জীবনে যে প্রভাব তৈরি করে, প্রতিক্রিয়া তৈরি করে, এই সমস্ত ব্যাপারগুলোই আমার গল্পের ভেতরে আসে নানাভাবে। তবে সেটা গল্পই, হ্যাঁ, এটা আমি গল্পই লিখি। আমি এই সমস্ত ঘটনা নিয়ে প্রবন্ধ কিন্তু রচনা করছি না, এটা গল্পই লিখছি। তো এই নানা ধরনের গল্প আছে এখানে। আমাদের গত কয়েক বছরের যে সামাজিক অস্থিরতাগুলো চলছে, রাজনৈতিক অস্থিরতাগুলো চলছে, তার প্রভাবে যে ব্যক্তি মানুষের জীবনে ভয়ঙ্কর সংকট তৈরি হচ্ছে, এরকম গল্প যেমন আছে, তেমন মুক্তিযুদ্ধের গল্প আছে, তেমন গ্রামীণ জীবন নিয়ে কিছু গল্প আছে। নানা ধরনের গল্প এই বইটির মধ্যে আছে আর কি। কোন প্রকাশনা সংস্থা থেকে বের হয়েছে? প্রকাশনা হচ্ছে এটা গদ্যপদ্য, প্রকাশকের নাম গদ্যপদ্য। এখানে যে গল্পগুলো আছে, আপনি গত 2 বছর ধরে বললেন যে বিভিন্ন ঘটনা, তাহলে কি লেখাগুলো গত 2 বছর ধরে লিখেছেন? আমি এই বইতে যে গল্পগুলো আছে 3 বছরের, মানে 2013, 14, 15 সালে যে গল্পগুলো লেখা হয়েছিল সেখান থেকে বাছাই করে, হ্যাঁ, 11টা গল্প নিয়ে তারপরে এই বইটা পাণ্ডুলিপি তৈরি করা হয়েছে। আমার খুব জানতে ইচ্ছে করে যে যখন লেখেন, মানে একটা গল্পের বই করবেন এরকম চিন্তা তো অবশ্যই থাকে না, যে যখন লিখতে ইচ্ছে করে যেটা যখন মাথায় আসে তখন লেখেন, কিন্তু যখন বইয়ের জন্য বাছাই করেন তখন আসলে কি মাথায় কাজ করে বেশি, যে যারা পাঠক তারা কোনটা পছন্দ করবে সেটা, নাকি আপনার নিজের ভালো লাগাটা, নাকি প্রকাশকের ভালো লাগা? না, এইগুলি আসলে সুনির্দিষ্টভাবে এইভাবে বলা মুশকিল। কারণ আসলে যেটা বলেছেন যে আমরা যখন লিখি তখন আসলে কারো কথাই মনে থাকে না। হ্যাঁ, অনেকটাই গল্প এসে যায় বিদ্যুৎ চমকের মতো, হঠাৎ করে এই গল্প এসে যায়, এবং যখন হয়তো লিখতে বসি তখন একটা ঘোরের মধ্যেই সেটা শেষ হয়ে যায়। তখন পাঠকের কথাও মনে থাকে না, প্রকাশকের কথাও মনে থাকে না, কিংবা আমার নিজের কথাও মনে থাকে না। সত্যি কথা বলতে কি, একটা ঘোর তৈরি হয় ওই সময়টা। কিন্তু যখন আবার ফিরে দেখি গল্পগুলোকে, অর্থাৎ পত্রপত্রিকা প্রকাশিত হওয়ার পরেও কখনো কখনো ফিরে দেখি, তখন তো আর আমি পাঠক হিসেবে দেখছি, তখন আমি লেখক হিসেবে দেখছি না। তখন হয়তোবা কোনোটা ভালো লাগছে, কোনোটা লাগছে না, কোনোটার মধ্যে অনেক ভুল চোখে পড়ছে, ত্রুটি চোখে পড়ছে, মনে হচ্ছে যে এটাকে আর একটু বেটার করা যেত বলে মনে হচ্ছে, হয়তোবা তখন একটু সম্পাদনা করছি। এই মিলিয়ে এক একটা গল্প তৈরি হয়, পূর্ণাঙ্গভাবে তৈরি হয়। এবং যখন আমরা পাণ্ডুলিপি প্রস্তুত করি, আমার কথা আমি বলতে পারি, যখন পাণ্ডুলিপি প্রস্তুত করি তখন অনেক সময় এটা হয় যে, যেমন এই গ্রন্থটার কথা বলি যে কোথাও এখনো মায়া রহিয়া গেল। তা আমি দেখলাম যে গত 3 বছর ধরে যে সমস্ত গল্প লেখা হয়েছে, বেশ কিছু গল্প ছিল গোটা বিশেক গল্প, তার মধ্যে থেকে আবার এরকম কিছু গল্প আছে যেগুলির একটা কাছাকাছি ধরনের একটা থিম পাওয়া যায়। কীরকম, এটা কিন্তু আমি সচেতনভাবে করিনি। কীরকম যে আমাদের জীবন খুবই বিপর্যস্ত, হ্যাঁ, আমাদের জীবন খুবই যন্ত্রণায় কাতর, কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা মানুষের জীবনে, এই যন্ত্রণাকাতর জীবনেও কোথাও না কোথাও একটু মায়া রয়ে যায়, এবং ওটা থাকে বলেই সে বাঁচে। এবং আমি বোধহয় জীবনের প্রতি মায়া, মানে কোনো না কোনো, হয়তো কোনো মানুষের মায়া, কোনো একটি পাখির মায়া, কোনো একটি নদীর মায়া, কোনোভাবে না কোনোভাবে সে মায়ায় জড়ায় আর কি। কোনো না কোনো কিছুর সঙ্গে মানুষের একটা মায়ার সম্পর্ক তৈরি হয়, এবং এইটা তাকে বাঁচিয়ে রাখে। আদারওয়াইজ কিন্তু আমাদের জীবন খুবই যন্ত্রণাকাতর জীবন, এবং আমাদের যে এখনকার বলবো না, বরাবরের সামাজিক বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা, এগুলি খুব কঠিন, খুব জটিল। সেখানে যে আমরা বেঁচে থাকি, কারণ হচ্ছে আমাদের জীবনের কোথাও না কোথাও মায়া আছে এবং ভালোবাসা আছে। যে কোনোভাবেই হোক না কেন, এই কিছু কিছু গল্পের মধ্যে এই ব্যাপারটা এসে গেছে, আমি পরে দেখতে পেয়েছি যখন জীবনকে ভালোবাসতে ইচ্ছে করে। তো তখন আমি ভাবলাম যে এই কাছাকাছি ধরনের একটা চিন্তা যেহেতু বিভিন্ন গল্পের মধ্যে পাওয়া যাচ্ছে, বিভিন্ন সময়ে লেখা, অথচ পাওয়া যাচ্ছে, অতএব এই কয়েকটা গল্পকে যদি আমি একসঙ্গে করি তাহলে কেমন হয়। হ্যাঁ, এই মোটামুটি এই একটা ধারণা থেকে এটা পাণ্ডুলিপি তৈরি করা। কখনো কখনো হয় যে, যেমন আমার একটা গল্প সংকলনের আগের একটা গল্প সংকলন ছিল একলা থাকার গল্প, মানে নিঃসঙ্গ মানুষের গল্প। এটা আর একটা গল্প সংকলন ছিল প্রেম ও অপ্রেমের গল্প।
সেটা শুধুমাত্র প্রেম নিয়ে আর কি, মানে এই এক এক সময় এক ধরনগুলো একটা আর কি, মেসেজগুলো যখন এক হয়ে যায় তখন তখন একসাথে একটা একটা টাইপ, পাণ্ডুলিপিতে হ্যাঁ আসে। একটা টাইপ। আর একটা টাইপ আছে, যেমন আমার একটা গল্পগ্রন্থ ছিল ঘর ভর্তি মানুষ অথবা নৈশব্দ। ওইটা কিন্তু ঠিক এই টাইপের নয়, নানা ধরনের গল্প ওটার মধ্যে ছিল। হ্যাঁ, রাজনৈতিক অনেক গল্প যেমন ছিল, প্রেমের গল্প ছিল, আবার দার্শনিক নানান প্রশ্ন নিয়ে যে সমস্ত গল্প সেগুলোও ছিল। মানে এক এক সময় এক একভাবে পাণ্ডুলিপি আসলে তৈরি হয়। এর আগের বছরের বইমেলায় আপনার একটি ভিন্ন ধরনের বই এসেছিল, সেটা গল্প না আবার প্রবন্ধ না। হ্যাঁ, এটাকে আমরা বলি মুক্তগদ্য। মানে মুক্তগদ্য মানে হচ্ছে যে এটা গদ্যগ্রন্থই, কিন্তু কোনো সুনির্দিষ্ট বিষয় নেই, বিষয়টা ওপেন, মানে মুক্ত। ওটা খানিকটা গল্পের ঢঙেই লেখা। হ্যাঁ, অনেকটা নিজের জীবনের সঙ্গে যে সমস্ত নানান ঘটনা প্রবাহ জড়িয়ে আছে, আবার নিজের ভাবনার মধ্যে যে সমস্ত ঘটনা ধরা দেয় কিংবা যে সমস্ত বিষয় ধরা দেয়, এইগুলি নিয়ে একটা মুক্ত গদ্য তৈরি করা। এবং সেইটা এই ধরনের গ্রন্থ আমার একটাই আসলে, যেটার কথা আপনি বলছেন, ওটার নাম ছিল একদিন সব কিছু গল্প হয়ে যায়, এই ছিল হচ্ছে ওটার নাম। সেখানে যেমন আমার শৈশবের কথাও আছে, আবার আমার বিভিন্ন সময় ভ্রমণের দু একটা কথা, মানে এই এক বইটি দুইটা কোন লেখা আছে। প্রকাশনা সংস্থা থেকে বের ওটা হয়েছিল? ছিল নান্দনিক থেকে। নান্দনিক থেকে। আপনি তো অনেক বছর ধরে লিখছেন, প্রায় 20-25 বছর ধরে। আমার কাছে মনে হয় যে লেখা একজন সাহিত্যিকের ভেতরের যে মানুষ, সেটার একটা বহিঃপ্রকাশ। তো একটা সময় ছিল আপনারা যখন লিখতেন, তখন তো এই প্রকাশের মাধ্যমটা ছিল অনেক ছোট পরিসরটা। এখন তো অনেক বেড়ে গেছে, এখন ইন্টারনেটের যুগ, এখন ব্লগে লেখার সুযোগ আছে, ঠিক আছে। অনেক বেশি পরিচিতি পাওয়ারও সুযোগ বেড়েছে। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? বিষয়টা ইতিবাচকভাবেই দেখি আমি। আমাদের সময়টা আমি শুরু করেছি 90-91 সালে, গত শতকের, 25 বছর হয়ে গেছে। তখন আসলে এগুলি কিছুই ছিল না। ফলে আমাদের একটা লেখা প্রকাশের জন্য পত্রপত্রিকার উপর নির্ভর করতে হতো, অনেক সময় ছোট কাগজের উপর নির্ভর করতে হতো, এবং অপেক্ষাও করতে হতো। এবং একটা লেখা সম্পাদিত হয়ে বেরোতে হতো। অর্থাৎ আমি লেখা পাঠালেই সেটা যে ছাপা হবে এমন কোনো কথা নেই। অনেক সময় ভালো সম্পাদক যারা ছিলেন তারা এটা নিয়ে কমেন্ট করতেন, এটা কেমন হওয়া উচিত, কিংবা এখানে ভুল হয়েছে, ভুলগুলি ধরিয়ে দিতেন। সেগুলি এক ধরনের প্র্যাকটিস কিন্তু ছিল, এবং সেটা খারাপ ছিল না, আমি মনে করি ভালোই ছিল। এবং তাতে করে হয়েছিল যে আমাদের ধৈর্য অনেক বেড়েছিল। যে কারণে দেখেন, আমি বললাম যে আমি 90-তে লেখা প্রকাশ শুরু করি। লেখালেখি শুরু করেছিলাম আগেই, কিন্তু প্রকাশ করা শুরু করি 1990 সালে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং এনটিভি সবাইকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দর্শকদেরও অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ